আমি তোমাকে ভালোবাসি পরি। ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমাকে প্রপোজ করার? নিজেকে কখনো আয়নায় দেখেছিস? দেখে থাকলে আমাকে প্রপোজ করতে আসতি না। বড় লোকের মেয়েকে বিয়ে করে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছিস। তুমি আমাকে যা বলার বলো, কিন্তু আমার বাবাকে কেন বলছো? ছোটবেলা থেকে তোমাকে ভালোবাসি, তোমাদের সম্পত্তি দেখে তোমাকে ভালোবাসিনি। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। চুপ কর ছোট লোক, আগে আমাদের সমান হবি, তারপর ভালোবাসি বলতে আসবি। যা এখান থেকে। পরীর বন্ধুরা সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছে, মনে হচ্ছে আমি তাদের কাছের কোনো জোকার। ওখান থেকে চলে আসলাম। পরিচয়টা দিয়ে দেই, আমি হৃদয়। এতক্ষণ যার সাথে কথা বললাম সে হলো নোভা ইসলাম মেঘা, ডাকনাম পরি। পরি আমার ফুপাতো বোন। অবশ্য ওরা আমাদের আপনজন বলে পরিচয় দেয় না, কারণ ওর বাবা অনেক বড় লোক আর আমার বাবা সামান্য সরকারি চাকরিজীবী। ওরা সুযোগ পেলে আমাদের অপমান করে। আর ফুপু মারা যাবার পর তো ওর বাবা আমাদের চোখে দেখতে পারে না। ফুপু মারা যাওয়ার সময় পরি অনেক ছোট ছিল, এখনও ও ওর বাবার মতোই হয়েছে। ও কখনোই আমাদের সহ্য করতে পারতো না, কিন্তু আমি ওকে ছোটবেলা থেকেই ভালোবাসতাম, কিন্তু কখনো সাহস করে বলতে পারি নাই। আজকে বললাম। তারপর কি হলো তা তো দেখলেনি। আমরা দুজনেই একই কলেজে অনার্স প্রথম বর্ষে পড়ি। ও বিজ্ঞান শাখায় আর আমি ব্যবসায় শিক্ষা শাখায়। আমি ক্লাস করতে গেলাম। কি রে, কি হয়েছে তোর? আরে পরীকাজ বলেছিলাম ওকে ভালোবাসি। তুই তো জানিস ও ওই রকমই, তারপরও কেন ওর সাথে প্রপোজ করতে গেলি? পারলে তুই ওকে ভুলে যা। কিভাবে ভুলবো? আমি ওকে সেই ছোটবেলা থেকে ভালোবাসি। আচ্ছা, মন খারাপ করিস না। ক্লাস শেষ করে বাসায় আসলাম, ফ্রেশ হয়ে খেতে বসলাম। তখনই বাবা বলল, তোর বড় চাচার মেয়ের বিয়ে, তাই কালকে আমাদের সেখানে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, যাব। তারপর খেয়ে দিয়ে রুমে আসলাম। আমার বাবারা 3 ভাই 2 বোন। তাদের ভিতর আমার বাবা মেজো, আর পরি হলো আমার বড় ফুপির মেয়ে। একটা অসুখের কারণে বড় ফুপু মারা গেছে। তখনই পরি ছোট ছিল। আমি রুমে শুয়েছিলাম, তখনই ছোট বোন সিনহা এসে বলল, ভাইয়া, তুমি আর পরি আপু তো একই কলেজে পড়ো। আপু তোমার সাথে কথা বলে না? না, তুমি যে আপুকে ভালোবাসো তা বলেছো? আজকে বলেছি, কিন্তু বিনিময় থাপ্পড় দিয়েছে আর অনেক কথাও বলেছে। মন খারাপ করো না ভাইয়া, দেখো একদিন পরি আপু তোমার ভালোবাসা ঠিকই বুঝবে। জানি না রে সেদিন কখনো আসবে কি না, কিন্তু ভাবছি আমরা ওখানে গেলে ওরা আমাদের অনেক অপমান করবে। ওখানে যাওয়ার পর সব সময় ওদের থেকে দূরে দূরে থাকবি, ওদের সাথে কোনো কথা বলবি না। ঠিক আছে ভাইয়া। আচ্ছা যা, এখন ঘুমা। বিকালে ঘুম থেকে উঠে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম। আমাকে দেখে জুয়েল বলল, কি রে, তোর মন খারাপ কেন? কি হয়েছে? কালকে বড় চাচার মেয়ের বিয়েতে যেতে হবে, আর সেখানে পরীরাও আসবে। আর ওরা তো আমাদের দেখলেই অপমান করবে, তাই নিয়ে চিন্তায় আছি। তারপর চা খেতে লাগলাম আর সবাই মিলে আড্ডা দিতে লাগলাম। সন্ধ্যায় বাসায় গেলাম। রাতেই সবাই সব কিছু গুছিয়ে নেবে, আমরা সকালেই রওনা দিব। তারপর রুমে এসে সব কিছু গুছিয়ে ব্যাগে ভরলাম। গুছানোর পর সবাই একসাথে খেয়ে নিলাম। খুব সকালে ঘুম থেকে উঠলাম, কারণ বড় চাচার বাড়িতে যেতে 5-6 ঘন্টার মতো লাগে। ফ্রেশ হয়ে সবাই খেয়ে রওনা দিলাম। দুপুর 3টার সময় বড় চাচার বাড়িতে গিয়ে পৌঁছালাম। বড় চাচা অনেক খুশি হয়েছে আমরা এসেছি বলে। সবার সাথে কথা বলে খেতে গেলাম। খাওয়ার পর একটা রুমে আসলাম ঘুমানোর জন্য। সবাইকে দেখলাম, কিন্তু পরি আর ওর বাবাকে দেখলাম না। মনে হয় এখনও আসেনি ওরা। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে কিছু খেয়ে সব কাজিনরা মিলে আড্ডা দিতে লাগলাম। তখনই বাসার বাইরে একটা গাড়ি আসার শব্দ পেলাম। বড় চাচা আরও অনেকে গাড়ির কাছে গেল, আমরাও গেলাম। মনে হয় পরীরা এসেছে। পরীর বাবা আমাকে দেখে বলতে লাগলো, এইভাবে দাঁড়িয়ে না থেকে আমাদের ব্যাগগুলো তো নিতেও পারো। আমি আর কিছু বললাম না, চুপচাপ তাদের ব্যাগগুলো নিয়ে ভিতরে গেলাম। রাতে সবাই মিলে একসাথে খেয়ে যার যার রুমে ঘুমাতে গেলাম। পরদিন সকালে নাস্তা করে কাজিনরা মিলে সবাই ঘুরতে গেলাম। পরিও ছিল। আমরা সবাই মিলে ঘুরতে লাগলাম।
হঠাৎ দেখলাম পরি ফোনে কথা বলতে বলতে রাস্তার মাঝখানে চলে এসেছে, আর পিছন থেকে একটা ট্রাক আসছে। ট্রাকটা হর্ন বাজাচ্ছে, কিন্তু পরি শুনতেই পাচ্ছে না। আমি দৌড়ে গিয়ে পরীকে সরিয়ে নিলাম। দুজনে রাস্তার পাশে পড়ে গেছি, আমি নিচে আর পরি আমার উপরে। ওকে জড়িয়ে ধরে আছি। অনেক বড় বিপদ থেকে বাঁচলাম। পরি আমার উপর থেকে উঠে, তোর সাহস কি করে হয় আমাকে স্পর্শ করার? তোর মতো চরিত্রহীন ছেলে আমি জীবনেও দেখিনি। কথাগুলো বলেই পরি চলে গেল, আর আমি রাস্তার পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। পরীকে বাঁচাতে গিয়ে আমার অনেক জায়গায় কেটে গেছে, অনেক রক্ত বেরোচ্ছে। এর থেকেও বেশি কষ্ট হচ্ছে পরীর কথাগুলো শুনে। আমার কাজিনরা এসে আমাকে পাশের একটা ওষুধের দোকানে নিয়ে ব্যান্ডেজ করিয়ে দেয়। তারপর বাসায় চলে আসলাম। সবাই জিজ্ঞেস করেছিল যে আমার শরীরে ব্যান্ডেজ কেন। আমি তাদের বললাম রাস্তায় পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। রাতে সবাই খাওয়ার জন্য ডাকলো, তাদের বললাম খেতে ভালো লাগছে না। রুমে শুয়ে আছি, তখনই সিনহা আসলো। ভাইয়া তুমি খাবে না কেন? আর তোমার ঠোঁট কেটে গেছে কিভাবে? পরীকে বাঁচানোর জন্য ওকে স্পর্শ করেছিলাম, তাইও থাপ্পড় মেরেছে। এর জন্যই তুমি ভাত খেতে পারছো না? হ্যাঁ। তোমার খুব কষ্ট হচ্ছে না ভাইয়া? আরে পাগলি, আমার কোনো কষ্ট হচ্ছে না, তুই মন খারাপ করিস না। আচ্ছা তুমি এখন ঘুমাও, আমিও গেলাম। আচ্ছা। আপু তুমি ভাইয়াকে শুধু শুধু মারলে কেন? আমার ভাইয়ের সম্পর্কে আর একটাও বাজে কথা বলবা না। সে তোমার জীবন বাঁচিয়েছে। এখন তো তোরা কত মিথ্যাই না বলবি। এ বিষয়ে আর কোনো কথা বলতে চাই না। তুই যা। যাচ্ছি, তবে একদিন আমার ভাইয়ের জন্য তোমাকে কাঁদতে হবে। সেদিনটা কখনোই আসবে না। সকালে ঘুম থেকে উঠলাম, হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নিলাম। আজকে বড় আপুর বিয়ে, তাই অনেক কাজ করতে হবে। বরপক্ষ চলে এসেছে, আর আমি পরীকে দেখে আরেকবার ক্রাশ খেলাম। খেয়াল করলাম অনেক সুন্দর করে সেজেছে, আর ভাবছি কবে যে পরী আমার ভালোবাসা বুঝবে। বিয়ের অনুষ্ঠান শেষ হলো, সব কাজিনরা এই 2-1 দিনের ভিতরে চলে যাবে। সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যাওয়ার আগে গ্রামটা ঘুরে দেখব। তাই রাতে সবাই ঘুরতে বেরোলাম। সবাই যার যার মতো আড্ডা দিচ্ছে, আর আমি শুধু পরীকে দেখছি। হঠাৎ দেখলাম পরী মোবাইলে কথা বলতে বলতে অন্যমনস্ক হয়ে পড়েছে। সবাই যাচ্ছে একটা রাস্তায়, আর পরী যাচ্ছে অন্য রাস্তায়। আমিও পরীর পিছু নিলাম। অনেক দূর হাঁটার পর পরীর মনে হলো যে অন্য রাস্তায় চলে এসেছে। পেছনে আমাকে দেখেই বলতে লাগলো, তুই আমার পিছু কেন নিয়েছিস? তুমি একা একা অন্য রাস্তা দিয়ে হাঁটছিলে, তাই তোমার পিছু নিয়েছি, যদি তোমার কোনো বিপদ হয়। তুই সাথে আছিস বলেই তো বিপদ শুরু হচ্ছে। এর ভিতর হঠাৎ করে কিছু একটা শব্দ শুনে পরী আমাকে জড়িয়ে ধরলো। আমি তো কারেন্টের শক খাওয়ার মতো হয়ে গেলাম। আমি কোনো দিনও কল্পনাও করি নাই যে পরী আমাকে জড়িয়ে ধরবে। তখনই সেই রাস্তা দিয়ে একজন লোক যেতেছিল। সে আমাদের এই অবস্থায় দেখেই চেঁচিয়ে লোক জড়ো করলো। তারা আমাদের এই অবস্থায় দেখে সবাই ভুল বুঝলো। আমরা তাদের বোঝাতে চেষ্টা করলাম, কিন্তু ব্যর্থ হলাম। অনেক লোক জড়ো হলো। আমাদের বাসায় খবর দেওয়া হলো। বড় চাচা, আমার বাবা, পরীর বাবা, বাসার সবাই এসেছে। বড় চাচা, আমার বাবা, পরীর বাবা, তাদের মান সম্মানের ব্যাপার, তাই সবাই মিলে সিদ্ধান্ত নিল যে আমাদের বিয়ে দিয়ে দেবে। কিন্তু পরী আমাকে কিছুতেই বিয়ে করতে রাজি হচ্ছে না। তখনই পরীর বাবা বলল, তার দেখ মা, তুই যদি বিয়েটা না করিস তাহলে আমার মান সম্মান বলতে কিছুই থাকবে না। তাছাড়া আমি এতদিন শুধু শুধু হৃদয়ের বাবাকে অপমান করেছি। তাকে তো অপমান করার পরেও সে আমাকে তার বোনের জামাই হিসেবে সম্মান করে। আর হৃদয় অনেক ভালো ছেলে, দেখবি ও তোকে অনেক সুখে রাখবে। বাবা, আমি ওকে কিছুতেই বিয়ে করতে পারবো না। তুই যদি এই বিয়ে না করিস তাহলে আমার আত্মহত্যা ছাড়া কোনো পথ থাকবে না। তারপর পরী বাধ্য হয়ে বিয়েতে রাজি হলো। কাজী ডেকে আমাদের বিয়ে পড়ানো হলো। সবাই মিলে আমাদের বাসর ঘর সাজিয়ে দিল। রাত 12টার সময় বাসর ঘরে প্রবেশ করলাম। ছোট লোকের বাচ্চা, তুই আমার জীবনটা নষ্ট করে দিয়েছিস। তুমি আমাকে যা বলার বলো, কিন্তু আমার বাবাকে কেন গালি দিচ্ছ? তোকে কে বলেছে আমার পিছু পিছু যেতে? তুই যদি না আসতি তাহলে এসবের কিছুই হতো না। সব কিছু ভুলে গিয়ে চলো আমরা নতুন করে শুরু করি। তুই আর একটা কথাও বলবি না।
তোমার বয়ফ্রেন্ড আছে, আগে তো বলনি। তুই কে যে তোকে বলতে হবে? এতদিন পরীর করা অপমানে যতটা না খারাপ লেগেছে, তার চেয়ে বেশি খারাপ লেগেছে তার বয়ফ্রেন্ড আছে কথা শুনে। ঠিক আছে, তুমি শুধু এই 6 মাস আমার বাবা মায়ের সাথে একটু ভালো ব্যবহার করো। তোর বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করব মানে? আমি তো তোদের বাড়িতে থাকছি না। মানে বুঝলাম না তোমার কথা। এখন বোঝা লাগবে না, কালকে ঠিকই বুঝতে পারবি। আর এখন আমাকে বিরক্ত করবি না। তুই নিচে ঘুমাবি আর আমি খাটে। এই শীতে আমি কিভাবে নিচে ঘুমাবো, তাও আবার কোলবালিশে, চাদর ছাড়া? কিভাবে ঘুমাবি তুই ভালো জানিস। এই বলে পরি ঘুমাতে গেল। নাস্তা করার পর পরি আমার বাবাকে বলল, বাবা বলছিলাম কি, আমাদের পড়াশোনা তো এখনো শেষ হয় নাই, আর আপনাদের বাসা থেকে আমাদের কলেজ অনেক দূর। তাই বলছিলাম কি, আমাদের লেখাপড়া শেষ না হওয়া পর্যন্ত যদি আমরা আমাদের বাড়িতে থাকি তাহলে আপনার কোনো আপত্তি আছে? যদি আপনার আপত্তি থাকে তাহলে থাকবো না, কিন্তু এতে আমাদের দুজনের পড়াশোনার জন্য ভালো। আপনি একদমই চিন্তা করবেন না বাবা, আমি সবসময় ওর খেয়াল রাখবো। একদম চিন্তা করবেন না, আপনার ছেলে আমাদের ওখানে ভালোই থাকবে। তোমরা থাকতে আর কিসের চিন্তা? আমি শুধু তাদের কথা শুনতে থাকলাম, কিছুই বলতে পারলাম না, কারণ এখানে আর আমার কথার কোনো গুরুত্ব নেই। পরি এমনভাবে সবাইকে বলল যে আমার কথা কেউ বিশ্বাস করবে না। এর জন্যই রাতে পরি এভাবে বলেছিল। বড় চাচার বাড়ি থেকে যে যার মতো চলে গেলাম, আর আমি পরির সাথে ওদের বাড়িতে আসলাম। পরি আমাকে ওর রুমে নিয়ে গেল, রুমে নিয়ে বলল, এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী পার্ট মিস না করতে চাইলে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।